নারী পুরুষের মধ্যে সম্পর্কের আইনগত আনুষ্ঠানিক স্বীকৃতি হচ্ছে বিয়ে। পরিবার গঠন ও সামাজিক নিরাপত্তার উদ্দেশ্যেই মূলত বিয়ের বন্ধনে আবদ্ধ হন নারী পুরুষ। কিন্তু এই বিয়ে হয়ে গেছে বাণিজ্য কিংবা প্রতারণার ভয়ঙ্কর ফাঁদ। বিয়ের নামে কাবিন বাণিজ্য, ভুয়া বিয়ে সমাজে ব্যাধির মতো বাড়ছে। সংসার না গড়ে উল্টো ভাঙছে সংসার, এমনই প্রতারণার গল্প ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারপাশে। বিয়ে হচ্ছে নারী পুরুষের মধ্যে আনুষ্ঠানিক একটি সম্পর্ক। এই সম্পর্কটি মূলত করা হয় পরিবার গঠন করার জন্য। তবে ইদানিংকালে বিয়ে নিয়ে বাড়ছে কাবিন বাণিজ্য, মামলা বাণিজ্য কিংবা প্রতারণার বিয়ে। অন্যদিকে কাগজের বিয়ের সংখ্যা বাড়ছে হু হু করে। এই বিয়েগুলোর মাধ্যমে সংসারে শান্তির পরিবর্তে শুরু হচ্ছে অশান্তি। আর এই অশান্তি থেকে শুরু হয় মামলা, জেল জরিমানা এবং বড় রকম অপরাধের মধ্যে জড়িয়ে যাচ্ছে এই বিয়ের সাথে জড়িত ব্যক্তিরা। বিয়ে এখন একটি অপরাধ। কী ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে সেই জটিল প্রক্রিয়ায় খুঁজে বের করবে টিম এখন। দোহারের যুবক হেলাল উদ্দিন, গাড়ি চালক প্রশিক্ষণের ব্যবসা তার। ব্যবসা নিয়ে ভালোই দিন কাটছে। প্রথম বিয়ে ভেঙে যায় হেলালের। এরপর বিয়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন ওই যুবক। সেখানে তিনি জানান, ধর্ষিত একটি মেয়ে খুঁজছি। এই তথ্যের ভিত্তিতে খোঁজ মেলে কেরানীগঞ্জের মনীষা আক্তার নামে এক মেয়ের। সেই ঘটনা তুলে ধরেন হেলাল। ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিই, ধর্ষিত একটি মেয়ে খুঁজছি, অন্য সাইটগুলো পছন্দ হলে বিয়ে করতে রাজি আছি। 1 মাস 26 দিন পর ফেসবুক দেখে ঘটক গিয়ে বলে একটা মেয়ে আছে এরকম নির্যাতিত, মেয়েটা কেমন, দেখলে তোমার পছন্দ হবে। মেয়েটাকে দেখলাম, দেখি যে মেয়েটার মাথার চুল এইটুকু 1 বিঘত চুল কেটে দিয়েছে। নির্যাতনকারীরা ধর্ষণ করে মেয়েটার মাথার চুলও কেটে দিয়েছে। তো আমি বিষয়টাকে পজিটিভ হিসেবে নিলাম যে তাহলে তো ওনারা সম্মানী মানুষ, সম্মানী না হইলে যে নিজের সম্মান তো গেছে তো যাক, ওদেরকে যারা অপরাধ করছে তাদেরকে শাস্তি দিয়েই ছাড়বো, এরকমই বলতো মানুষ। তো পরবর্তীতে আমি বিয়ে করতে রাজি হই। আমি বলি এই মেয়েটাই আমার পছন্দ হয়েছে, আমার আম্মুকে নিয়ে আসি। তো মেয়ের দাদুও বলে, মাও বলে যে আমার নাতিকে নিতে হইলে তুমি কি দিয়ে নিবে তাই বলো। তা আপনাদের দাবি কি? আমাদের দাবি হলো 5 লাখ টাকা দিতে হবে কাবিনের টাকা নগদ দিতে হবে, এছাড়াও 5 ভরি স্বর্ণ দিতে হবে। পরবর্তীতে আমি বিয়েতে 2 লাখ টাকা কাবিন দেই, কাবিন উল্লেখ করে বিয়ে করি এবং ওই স্বর্ণ বাবদ সেটা ওসুল করে দিই। তো পরবর্তীতে বিয়ে হয়। বিয়ের পর আমার বাড়িতে চলে আসে। অনলি 4 দিন আমার সাথে ভালো আচরণ করছে, সম্পর্কটা অন্তরঙ্গ ছিল। 2023 সালের 22 সেপ্টেম্বর 2 লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে বিয়ে সম্পন্ন হয় হেলাল ও মনীষার। বিয়ের কিছুদিন পরেই শুরু হয় তাদের মধ্যে দ্বন্দ্ব। এক পর্যায়ে বাপের বাড়ি চলে যায় হেলালের স্ত্রী। কয়েকদিন পর শ্বশুরবাড়ি গেলে হেলালকে মারধর করা হয়। সংসার না করার কথা জানিয়ে দিয়ে আটকে রাখা হয় হেলালকে। তো এরকম শ্বশুর শাশুড়ি আমার বাড়িতে আসলো, আয়সা বলে তোমার বয়সটা কত, আমার মেয়ের বয়স কত, তোমার কাছে বিয়ে দিয়েছি তোমার টাকা পয়সা দেখে, তো তুমি আমাদেরকে এখন, আমার স্বামী ব্যবসা করবে, শাশুড়ি বলতেছে যে তোমাকে 10 লাখ টাকা দিতে হবে। তো আমার স্ত্রীও আমাকে বারবার গায়ে হাত তুলতো, বিভিন্ন দাবি নিয়ে আমাকে এই কিনে দিতে হবে, ওই দিতে হবে, আমার বাবাকে 10 লাখ টাকা দিতে হবে। একাধিকবার গায়ে হাত তুলছে। আমি হাসপাতালে 2 বার চিকিৎসা করে দিয়েছি। স্ত্রীর মার খেয়ে 9,50,000 টাকা শাশুড়ির ব্যাংক অ্যাকাউন্টে দেই এবং বিকাশেও টাকা দিই এবং ক্যাশ নিয়েছে। সব মিলে ক্যাশ বিকাশে ব্যাংক অ্যাকাউন্টে মিলে আমার শাশুড়িকে দেওয়া হয়েছে প্রায় 15 লাখ টাকা। টাকা নেওয়ার পর আমার কথাই শোনে না। এক পর্যায়ে আমার বাড়ি থেকে চলে আসলো, পালায়ে চলে আসছে। পরবর্তীতে এক পর্যায়ে আমি শ্বশুর বাড়িতে ঠিকই যাই। শ্বশুর শাশুড়ি স্ত্রী এলোপাতারি কিল ঘুষি লাথি মারতে শুরু করলো। তো আমি পুলিশের সেবা নাম্বার 999-এ ফোন দিই।
এই মেয়ের আগে আরও দুটি বিয়ে হয়। আগের একটি বিয়ে হয় 2022 সালের 4 মার্চ রবিউল নামের এক যুবকের সঙ্গে। নিখানামায় দেখা যায় মেয়েটির জন্ম তারিখ দেখানো হয়েছে 5 নভেম্বর 2003। এই বিয়ের দেনমোহর ধরা হয়েছে 5 লাখ টাকা। আর হেলালের সঙ্গে বিয়ের কামিননামায় জন্ম তারিখ দেখানো হয় 5 নভেম্বর 2001 সাল। অর্থাৎ দুটি বিয়ের তথ্যে দুই ধরনের জন্ম তারিখ। হেলাল অভিযোগ করেন তার স্ত্রী তাকে বিয়ের আগে দুই যুবককে 4 বার বিয়ে করেছেন। সব বিয়েতে তিনি নিজেকে কুমারী দাবি করেন। পরবর্তীতে জানতে পারি যে মেয়েটা আর পূর্বে এভাবে করে আরও 2টা ছেলেকে বিয়ে করছে, 2টা ছেলেকে বিয়ে করছে 2-4 বার। হ্যাঁ, প্রশ্ন করতে পারেন যে 2টা ছেলেকে 4টা বিয়ে কিভাবে করে। ওই একটা ছেলেকে বিয়ে করার পরে চলে আসে, আইসা নিজে থেকে ডিভোর্স দেয়। তো ওই মেয়েটাকে আবার নিতে চায়। তখন মেয়ের মা বাবা আর মেয়ের পক্ষে একটা দালাল আছে, উকিল ব্যবসায়ী, যে ও হচ্ছে অলি। ওই অলি নিজে উকিল ব্যবসায়ী যে মেয়েকে বিয়ে দেয়, বিয়ে দিয়ে ওই আবার ছাড়াই আনে, কৌশলে ছাড়াই আনে। সেখান থেকে যে ওই কাবিনের টাকা সহ ওই মেয়ে যে টাকা পয়সা নিয়ে আসে ওই টাকার ভাগ নেয়। আর ওই ছেলেদের সাথেও এরকম আচরণ করছে, মারধর করতো, টাকা পয়সা নিয়ে চলে আসতো। এই পরিবারের বিরুদ্ধে হেলাল প্রতারণার মামলা করেছেন। যখনই তিনি শ্বশুরবাড়ির কাছে টাকা ফেরত চান তখন তাকে মামলা দেওয়ার হুমকি দেয়া হয়। মাত্র 3 মাসের ব্যবধানে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটলে টাকা নিয়ে চলছে দ্বন্দ্ব। এসব বিষয় মেয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে তার মায়ের সঙ্গে কথা হয় মোবাইলে। তিনি সাংবাদিক পরিচয় পেয়েই চটে যান। না, ও বলতে চাচ্ছে যে ও সংসার করতে চায় কিন্তু আপনারা মেয়ে দিতে চান না, এরকম। ঘটনা সম্পর্কে জানতে চাইলে মেয়ে এখন আলাদা থাকে বলেন। তবে তার মেয়ের এটি কত নম্বর বিয়ে তা জানতে চাইলে কল কেটে দেন। ওনার সাথে কি আপনাদের কোনো মামলা মোকদ্দমা হয়েছে? মামলা দিচ্ছে, মামলা দিচ্ছে। আমরা আমার চেক চুরি করে নিয়ে ওই আমার মামলা দিচ্ছে। হেলালের সাথে কি এটা কি প্রথম বিয়ে আপনাদের মেয়ের? কেরানীগঞ্জের পর এবার যেতে চাই রাজধানীর কলাবাগানের একটি ঘটনায়। রামিসা তাবাসসুম এলিনা বিয়ে করেন নীলফামারীর সৈয়দপুরের আসিফ শাবাবকে। 2022 সালের 8 মে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর তাদের সংসার কিছুদিন ঠিকঠাক চলে। এরপর শুরু হয় এলিনার ওপর স্বামী আসিফের শারীরিক ও মানসিক নির্যাতন। এভাবেই চলে স্বামী স্ত্রীর মধ্যে 3 বছরের সম্পর্ক। বিয়ের পর থেকেই বেকার স্বামীকে আর্থিকভাবে সহযোগিতা করেন স্ত্রী এলিনা। তিনি অনলাইনে ব্যবসাও করেন। তবে প্রায় জুড়ত স্বামীর নির্যাতন। তাদের পূর্ব পরিচয় থেকে বিয়ে হয়। মেয়েটির আগে একটি সম্পর্কের ঘটনা জেনেই ছেলের পরিবার বিয়েতে রাজি হয়। দুই পরিবারের অভিভাবকদের উপস্থিতিতেই ওই বিয়েটি সম্পন্ন হয়। এই বিয়ের আগে বলা হয়েছিল যে চাকরি করে সে, জেমকন গ্রুপে ইভেন্ট কোম্পানিতে চাকরি করে সে। বিয়ের 1-1.5 মাসের মধ্যেই প্রমাণিত হয় সে কোথাও চাকরি করে না। একটা আলাদা বাসা ভাড়া নিয়েছে মিরপুরে, বাসা ভাড়া দিতে পারছে না, কোনো কাজ বা কোনো কিছুই সে করে না। তখন আমার পরিবার থেকে একটা কাপড়ের বিজনেস খোলার জন্য টাকা দেওয়া হয়। বেশ বড় একটা অঙ্কের অ্যামাউন্ট দেওয়া হয় পাকিস্তানি কাপড়ের। এরপরে ব্যবসা শুরু করার পরে প্রথম আমার গায়ে হাত তুলে, কারণ ব্যবসার ট্রেড লাইসেন্স তার নামে করবে। ব্যবসার টাকা আমার পরিবার থেকে আমার মা দিয়েছে। আমার যা সেভিংস ছিল সেগুলো আমার জন্য, যেগুলো আমার নানি রেখে গিয়েছিল, সেগুলো ভেঙে সব কিছু ব্যবসাতে দেওয়া হয়েছে, কিন্তু ট্রেড লাইসেন্স তার নামে করবে। কারণ তাকে, সে ইউরোপ যেতে চায়, তাকে তার নামে সব কিছু দেখাতে হবে। এটা কজ দিয়েছিল। বাট এখন যদি চিন্তা করি, এখন দেখা যায় সব আসলে পূর্ব পরিকল্পিত ছিল। বিয়ের 3 বছরে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ মেয়ের পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় প্রায় 2 কোটি টাকা হাতিয়ে নিয়েছে ছেলেটি। বিভিন্ন সময় ব্যাংকের লেনদেনের তথ্য প্রমাণ রয়েছে আমাদের হাতে। একটি ব্যাংকিং লেনদেনে দেখা যায় 4 দফায় 19 লাখ টাকা দেয়া হয়। এছাড়া 22 লাখ, 25 লাখ, 26 লাখ করে টাকা হাতিয়ে নিয়েছে স্ত্রীর কাছ থেকে। বিয়ের সময় দেয়া স্বর্ণালংকার ওই ছেলে আত্মসাৎ করেছে। ভুক্তভোগী মেয়েটি তুলে ধরেন সেই সব ঘটনা। মানে সে এত মিষ্টভাষী যে তার প্রত্যেকটা কথাই মনে হবে যে তার মনে আসলে কিছু নাই, কিন্তু প্রত্যেকটাই সে খুব প্ল্যান করেই বলেছে। তার নামে একটা গাড়ি কিনে দেওয়া হয় প্রায় 40 লাখ টাকা দিয়ে। তারপরে তাকে জমি কিনতে টাকা দেওয়া হয় সৈয়দপুর ক্যান্টনমেন্টে।
70 লাখ টাকা, প্রত্যেকটা জিনিস নিয়েই গায়ে হাত তুলতো যে তার নামে দিতে হবে। লাস্টে যখন জমি কিনতে টাকা দেওয়া হয় তখন মানে সে তার পরিবার সবাই মিলে আমার গায়ে হাত তুলছে, কারণ তার নামে এটা করতে হবে, আমার নামে করবে না। পুরো দলিল এবং সব কিছু, পুরো টোটাল অ্যামাউন্ট যদি বলি প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মতো সে নিয়ে গেছে। আসিফ তার স্ত্রী এলিনাকে কিছু না জানিয়ে ইতালি পাড়ি জমান। শেষবার বাসা থেকে বের হয়ে যাওয়ার সেই সিসিটিভির ফুটেজও রয়েছে। অনেক দিন পর স্বামীর খোঁজ মিললে প্রথমে বলা হয় তিনি লন্ডনে গেছেন, কিন্তু পরে জানা গেল তিনি গোপনে ইতালি চলে গেছেন। খুব ক্যাজুয়ালি কোনো ব্যাগ ছাড়া শুধু চেইন, ব্রেসলেট আর আংটি পরে চলে গেছে। আর বাসা থেকে সে কোনো কাপড় চুপড় কিছু নেয় না, শুধু পাসপোর্টটা ছিল না, যেটা নিয়ে একদিন আমি প্রশ্ন করেছি। আর ইটালির ভিসা ও অ্যাপ্লাই করেছে প্রায় 8 থেকে 9 মাস আগেই, কারণ ইটালির ভিসাটা এখন খুব টাইম কনজিউমিং VFS থেকে। তো আমার কাছে মনে হয় যে তারা প্রথম থেকে দেখেছে আমরা সচ্ছল পরিবার। মানে এখন যদি আমি প্রত্যেকটা ক্যালকুলেশন আমার ফ্যামিলির সাথে মিলাই, দেখা যায় যে প্রত্যেকটা জিনিসই তারা যে হাসিল করেছে, তারা যেই মোটিভটাতে গিয়েছে যে টাকা নিয়ে চলে যাব, সেটা তারা কমপ্লিটলি হাসিল করতে পেরেছে, যে টাকা নিয়ে চলে যাব। ইটালি যাওয়ার পরে জাস্ট 2-1 বার মেসেজিংয়ে বলেছে আমি লন্ডন আসছি। প্রথমে তার ঠিকানাটাই ভুল দিয়েছে, পরে আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে সে লন্ডন যায়নি, সে ইউরোপে ঢুকেছে সেনজেন ভিসায়। তারা এখন এমন একটা পর্যায়ে আছে যে ছেলে বিদেশ চলে গেছে, এখন তারা আর কোনো কিছু নিয়ে কেয়ার করে না, বরং আমাদের উপরই আরও তারা অ্যাটাক করতেছে অনেকভাবে। ফেসবুকে বাজে ডিফেম করতেছে, বাজে কমেন্ট করতেছে, অনেকভাবে হুমকি দিচ্ছে, বাসায় লোকজন পাঠাচ্ছে, আমার পরিবারের অনেককে অনেকভাবে বিরক্ত করতেছে। তবে ঘটনা জানার জন্য এলিনার শ্বশুরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিয়ের পর সব ঘটনার দোষ চাপালেন ছেলের বউয়ের ওপর। তার চলাফেরা নিয়েও তুললেন আপত্তি, কিন্তু বারবার এড়িয়ে গেলেন টাকার প্রসঙ্গ আর প্রতারণা করে ছেলের বিদেশ যাওয়ার কথা। মেয়ে এবং ছেলে এই দুইজনের সঙ্গে যোগাযোগ করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তাদের কাছে জেনে নিতে হবে। এখন অভিযোগ করলে করতেই পারে। অভিভাবক হিসাবে আপনার ভূমিকা কি? অভিভাবক হিসাবে আপনি ব্যাপারটা জানেন কিনা? না, আমার জানা অজানাতে কিছু যায় আসে না। ঠিক আছে, তো আর যখন একটা গন্ডগোল লাগতে সে অভিযোগ করতেই পারে, তো সেগুলোর ফয়সালা আইনগত ভাবে হওয়াই ভালো। তার আগের একটা বিয়ে হয়েছিল, সেখানকারও রিপোর্ট আছে, অভিযোগগুলো আছে, এগুলো আছে। হ্যাঁ, দুই পক্ষের মধ্যে যদি বনিবনা না হয়, তার মানে আমার সঙ্গে দ্বন্দ্ব। কারণ আমার কথাটা যদি তার পছন্দ না হয়, ঠিক আছে, তাহলে তো তার করার কিছু নেই। তার নিজস্ব মতামত পছন্দ থাকতে পারে একরকম। সে অভিযোগ করছে যে আপনার ছেলে তাকে না জানিয়ে বিদেশ চলে গেছে, এটা সে প্রথমে জানতো না। এইটা আর একটা বিষয় হচ্ছে যে বড় একটা টাকার লেনদেনের কথা বলছে, যে অনেক টাকা আপনার ছেলের কাছে এবং স্বর্ণের অনেক কিছু তাকে দেয়া হয়েছে, কিন্তু সে এখন কোনো যোগাযোগ করে না, সংসার করতে চায় না। এটা হচ্ছে মোটা দাগের অভিযোগ আর কি। 12 বছর পত্রিকার সঙ্গে কাজ করছি। জি জি, ঠিক আছে, তো এমন ঘটনা হলো যে এটা আপনি গভীরে যাবেন, রিপোর্ট সত্যতার সঙ্গে করবেন। জি, কোনো প্রকার কথা বিকৃত করবেন না, আমি যেগুলো কথা বললাম। হ্যাঁ, আর 2 নম্বর কথা হলো তার যে অভিযোগ আছে সে অভিযোগে সে আইনগত ব্যবস্থা নিতে পারে। শ্বশুর শাশুড়িকে জঘন্য হয়ে গালাগালি করে, হ্যাঁ, আর 1-2 দিন না একটু পর পর গালাগালি করে, ছেলে বাড়ি থেকে আত্মরক্ষার জন্য পালাই যায়, এগুলো 3 বছর ধরে চলতেছে। এগুলা কি নাটক করে? এটা কি মেনে স্বামীর বিরুদ্ধে অভিযোগ? তো স্বামীর যদি খারাপ হয় তো স্বামী চলে যায়, ভালোই করছে। এই কথাটা তার মা এবং সে বলছিল যে ঝগড়া তো একতরফা হয় না, এমন তো ভালোই হয়েছে, যেহেতু আমার ছেলে খারাপ, ছেলে চলে গেছে তো ভালোই হয়েছে। এবার যেতে চাই কেরানীগঞ্জের আরেকজন ব্যবসায়ী টিটু মিয়ার কাছে। তার রয়েছে মোবাইল ব্যবসার দোকান। সেই দোকানে কাস্টমার হিসাবে আসেন সামিরা আক্তার। তারপরে আসেন একদিন ওই মেয়ের মা। হঠাৎ একদিন টিটুকে দেয়া হয় মেয়েটিকে বিয়ের প্রস্তাব। ব্লুটুথ হেডফোন কিনে না যাওয়ার পরে ওটা সেটিং করতে পারতেছে না, তাই দোকানের কার্ড নিয়ে যায়। না যাওয়ার পরে আমার ফোনে ফোন দেয়, বলতেছে যে ভাই আমি এটা কিভাবে সেটিং করব। তার কিছুদিন পরে আবার ওনার আম্মুর ফোনও ঠিক করতে নিয়ে আসছে, ওটাও ঠিক করে দিয়েছে, যেহেতু আমার দায়িত্ব এটা, আমার ঠিক করে দেওয়ার কাজ করি। পরে এক পর্যায়ে ওর আম্মু বিয়ের প্রস্তাব দেয়, তখন আমি আর কি খোঁজখবর নিতে যাই। একটা বিয়ের প্রস্তাব আসলে অবশ্যই খোঁজখবর নিবে, আর আমার ফ্যামিলিতে আমি একমাত্র ছেলে। বিয়ে করতে রাজি না হয় ছেলেটির বিরুদ্ধে দেয়া হয় ধর্ষণ চেষ্টা মামলা। মামলার তথ্য জানার পর টিটুর কাছে টাকা চান মেয়ের পরিবার।
একটু কমায় টমায় লন, আমি দেখি ম্যানেজ করতে পারি কিনা, তাহলে মামলাটা ওঠায় নেন। না সময় তোমায় না, মামলা আমি উঠাবো, আমি যা বলছি ওই আর তুমি দেহ উঠাও লাগে সময় নিয়ে। মামলা না উঠাইলে আমি দোকানদারি করুম কেন? তোমার বাড়ি ঘর আছে, তোমার বাড়ি ঘর আছে, স্বামীরা কিন্তু কিছু নাই, স্বামীরা ওই যে ওই দাদির জায়গা। আপনি শোনেন, ওই বাড়িঘর কি বাড়িঘর, ওটা আমাদের একলা না তো, ওটা বাগে না, আমরা চাইলেও তো ওটা বেচতে পারবো না। যাই হোক এক রুম পাইলেও তো পাইছি। তো আমি খোঁজ খবর নেওয়ার জন্য যখন ওদের ঠিকানা জিজ্ঞেস করি, ওরা নরসিংদীর একটা ঠিকানা দেয়। ওইখানকার যাদেরকেই জিজ্ঞেস করি যে ভাই এনাদেরকে চিনেন, কীরকম এরা, বলতেছে কি না ভাই আমরা এদেরকে চিনি না। পরে ওর মারে যে জিজ্ঞেস করলাম যে আন্টি আপনার ঠিকানা এখানে যারাই জিজ্ঞেস করতেছে আপনাদের ব্যাপারে, ওনারা তো কেউ আপনাকে চিনে না। পরে কয় বাবা আমার বাসা তো এখানে না, আমার বাসা হচ্ছে কেরানীগঞ্জ। আমি বলি আমারও তো বাসা কেরানীগঞ্জ, যেটা আপনাদের আসল ঠিকানা ওইটা দেন, আমি একটু খোঁজখবর নেই। পরে খোঁজখবর নিতে যেয়ে দেখলাম মেয়ের বাবা হচ্ছে মাদক ব্যবসায়ী, চিংড়িত মাদক ব্যবসায়ী ওই এলাকার মধ্যে, আর মেয়েরও আগে 2টা বিয়ে হয়েছে। তো এক পর্যায়ে আমি ওর সাথে কথাবার্তা বাদ দিয়ে দিই, আমার টাকার পয়সার আশাও বাদ দিয়ে দিই, বাজে সদেয় করছিলাম বিয়ে শাদী করার জন্য, ওগুলো বাদ দিয়ে দিই। তো 1 বছর পরে যে শুনি কি আমার নামে এরকম মামলা হয়েছে। কে করতে পারে? বাদীকে। পরে বাদী দেখি যে এই সামিরার আম্মু। পরে ওদের ঠিকানা অনেক কষ্ট করে খোঁজ করে বের করছি, বের করে ওদের নাম্বার জোগাড় করছি, করে কল দিচ্ছি। কল দেওয়ার পরে আমার বলতেছে যে 30 লাখ টাকা লাগবে, মামলা আমি উঠাই নিব। টাকা দিতে রাজি না হয় কারাগারে যেতে হয় টিটুকে। পুরো ঘটনাকে বানোয়াট বলে দাবি টিটুর। দোষও করলো ওনারা, আবার মামলাও দিল, আবার টাকাও নিব। আমি রাগে আর টাকাটা দিয়ে নেই। আমি চিন্তা করছি আমার যদি জেলও হয় হোক, আমি টাকা দিব না। আর জেল হবে কি জন্য? আমি তো কোনো অন্যায় করিনি। পরে আমি কোর্ট স্যালেন্ডার করলাম যে কোর্টের আদালতের সম্মান দেখায়, আদালত হয়তো আমাকে ছাড় দিতে পারে। কোর্টে যাওয়ার পরে আদালত কোনো প্রমাণ আদি কিছুই দেখলো না, আমাকে জেল দিয়ে দিল। আমি 22 দিনের মতো জেল থাইকা এখন জামিনে বের হয়েছি। ওনারা মামলায় লেখছে ধর্ষণের চেষ্টা। রাত্রি আনুমানিক 11:30 বাজে আমি নাকি রাস্তায় ওদের গাড়ি আটকাইছি। তা আমি কি ট্রাফিক পুলিশের কাজ করি যে আমি গাড়ি আটকাবো? ওই দিনের 8টা থেকে নিয়ে 1টা পর্যন্ত আমি যে দোকানে ছিলাম, আমার গুগল লোকেশনের ম্যাপ তাই বলতেছে, আমার কাছে স্ক্রিনশট আছে। আর ওই মেয়েরা যে এলাকায় থাকে ওই এলাকার প্রত্যেকটা বাসিন্দা ওদের বিপক্ষে সাক্ষী দিবে, কেননা ওরা খারাপ মাদকের বিজনেস করে, প্লাস ওদেরকে কেউ কিছু বলতে গেলেই হুমকি দামকি দেয় নারী নির্যাতনের মামলার। অনেক তারকারাও তথ্য গোপন করে বিয়ে করেন, আগের স্বামীকে তালাক না দিয়ে বিয়ে করার ঘটনাও রয়েছে। জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেন বিয়ে করেন তামিমা সুলতানাকে। এই নারী রাকিব হাসানের বউ। তামিমা তার স্বামী রাকিবকে তালাক না দিয়ে নাসির হোসেনকে বিয়ে করেন, যা আইনগতভাবে অবৈধ বিয়ে, কারণ একজন নারী একসঙ্গে 2জন স্বামী রাখতে পারেন না। এ ঘটনায় নাসিরের স্ত্রী তামিমার আগের স্বামী রাকিব আদালতে মামলা করেন, যা বিচারাধীন। অভিযোগ আনা হয়েছে প্রতারণার। এ ধরনের বিয়ে আইনগতভাবে কতটা যুক্তিযুক্ত এ বিষয়ে আইনজীবী ইশরাত হাসান বলেন, অনেকে আইন না জেনে তথ্য গোপন করে বিয়ে করেন, আবার অনেকে নিজেদের বেশি চতুর মনে করে ছলচাতুরি করে বিয়ে করেন। এখন মুসলিম ধর্ম অনুসারে আমাদের শরিয়া আইন অনুযায়ী একজন পুরুষ কিন্তু 4টা পর্যন্ত বিয়ে করতে পারেন, আর একজন নারী তার স্বামী থাকা অবস্থায় কখনো একাধিক বিয়ে করতে পারবেন না। অর্থাৎ উনি যদি ওনার যে প্রেজেন্ট যে হাজবেন্ড তাকে যদি ডিভোর্স দিয়ে দেন, তাহলে উনি আরেকটা বিয়ে করতে পারবেন, অথবা ওনার হাজবেন্ড যদি মারা যায় সেক্ষেত্রে তিনি দ্বিতীয় বিবাহ করতে পারবেন। তাহলে এখানে যেহেতু বহু বিবাহের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিধিনিষেধ রয়েছে, এই বিধানগুলো যদি না মানা হয় তাহলে দণ্ডবিধির 494, 495 এই ধারাগুলো অনুসারে 7 বছর পর্যন্ত শাস্তির বিধান রয়েছে নারীর ক্ষেত্রে। আর পুরুষের ক্ষেত্রে পারমিশন ছাড়া কোনো ধরনের বিবাহ করলে 1 বছর পর্যন্ত সাজার বিধান রয়েছে। দেশের তরুণদের মধ্যে কোর্ট ম্যারেজ করার একটি প্রবণতা দেখা যায়। মূলত কোর্ট ম্যারেজ কোনো পূর্ণাঙ্গ বিয়ের ব্যবস্থা নয়, অথবা আইনগতভাবে কোর্ট ম্যারেজ নামে কোনো বিয়ের ভিত্তিও নেই। এই কোর্ট ম্যারেজ থেকেই সবচেয়ে বেশি প্রতারণা করা হয়। একটা পর্যায়ে এই কোর্ট ম্যারেজ থেকেই সবচেয়ে বেশি বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা কিংবা যৌতুক প্রতারণার মামলা বাড়ছে আদালতে। কোর্ট ম্যারেজের মাধ্যমে কি ধরনের প্রতারণার শিকার হন উভয় পক্ষ, এবং এই ম্যারেজের ফলে কি ধরনের সমস্যা তৈরি হয় আইনগত, সেই বিষয়গুলোই খুঁজে বের করার চেষ্টা করছে টিম এখন।
সামাজিক নিরাপত্তার বিষয়টি বিবেচনায় পরিচয় গোপন করে ছদ্মনামে একটি গল্প তুলে ধরছি। ছদ্মনাম নিশা, পড়াশোনা করছেন ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে। অল্প বয়সেই সাক্ষী হয়েছেন প্রেম, বিয়ে আর প্রতারণার গল্পের। অপ্রাপ্ত বয়সেই প্রেমিকের চাপে বিয়ে করেন। লোভ দেয়া হয় বিয়ে করে সম্পর্ক বৈধ করা হবে। ভালোবাসার মানুষের এমন আশ্বাসে আদালতে হলফনামায় স্বাক্ষর দিয়ে বিয়েও করেন, কিন্তু এই বিয়ে মেয়েটির জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। আমি যখন কলেজে পড়ি তখন একটা ছেলের সাথে আমার পরিচয় হয়। ধীরে ধীরে আমাদের মধ্যে বন্ধুত্ব হয় এবং ওই বন্ধুত্ব প্রেমের সম্পর্কে রূপ নেয়। অনেক দিন প্রেম করার পরে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা একসাথে থাকব, বিয়ে করব। যেহেতু পরিবার মানবে না, তাই আমরা কোর্ট ম্যারেজ করার সিদ্ধান্ত নিই। এক পর্যায়ে আমরা কোর্ট ম্যারেজ করতে যাই এবং সেখানে উকিলের অফিসে আমরা বিয়ে করি। আমাকে সাইন করতে দেওয়া হয়, আমি সাইন করি। সেখানে একজন হুজুর উপস্থিত থাকেন, একজন উকিল থাকেন এবং যে কাগজপত্র দেওয়া হয় সেই কাগজপত্র দেওয়ার পরে আমাদের বিয়েটা সম্পন্ন হয়। তারপর তারা বলে যে আমাদের বিয়েটা কমপ্লিট এবং সেই কাগজপত্র নিয়ে আমরা একসাথে থাকতে শুরু করি। একটা বাসা ভাড়া নিই, সে বাসায় আমরা একসাথে থাকি। 1 বছরের মাথায় যখন আদালতে করা বিয়ের নথি খুঁজতে আসেন তখন হতবাক হন নিশা, কারণ এসব হলফনামার বৈধতা নেই, বিয়েটি সঠিক উপায়ও হয়নি। মোটামুটি বুঝতে পারি যে তার অন্য কারোর সাথে সম্পর্ক আছে। তারপর এক সময় সে স্বীকার করে। তো আমাদের একসাথে থাকাকালীন সময়ে সে অনেকবার এই ইস্যু নিয়ে আমার সাথে ঝগড়াঝাটি হয়। সে আমাকে অনেক টর্চার করে। ইভেন আমরা যখন এই সম্পর্কে ছিলাম তার সাথে আমার অনেকবারই টাকা পয়সার লেনদেন হয়েছিল। সে ফিজিক্যালিও টর্চার করে আমাকে। তারপর যে আমি সিদ্ধান্ত নিই যে আমি থাকবো না, যেহেতু বিয়ে হয়েছে সেহেতু আমি সিদ্ধান্ত নিই যে আমি ডিভোর্স নেব, আমি এভাবে থাকবো না। তারপরে সেক্ষেত্রে আমি একাই গিয়ে আমি থানায় একটা পরকীয়া মামলা দায়ের করতে চাই। তো যে কাগজপত্র আমাদেরকে দেওয়া হয়েছিল বিয়ের সময়, সেই কাগজপত্র যখন আমি দিই তাদেরকে, তারা দেখে জানালো যে এই বিয়েটা আসলে ভ্যালিড না। তখন আমার মাথা কাজ করছিল না। আমি ভাবলাম যে যেহেতু আমাকে তার সাথে থাকবো না, সেহেতু আমি তার ধর্ষণ মামলা দায়ের করি এবং সেটা সম্পাদন হয়। তারা আমার অভিযোগটা নেয়। বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলার শাস্তি যোগ করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন 2025-এ, যাকে প্রতারণা আখ্যায়িত করে শাস্তি নির্ধারণ করা হয়েছে মাত্র 7 বছরের কারাদণ্ড। নিশার প্রশ্ন, তবে কি তিনি কোর্ট ম্যারেজের নামে প্রতারিত হয়েছেন? আমি বলবো আমি অবশ্যই বিচার চাই এই কারণ এই যে কোর্ট ম্যারেজ, এগুলা আমি ভেবেছিলাম এগুলা লিগাল। ওনারা যখন আমাকে থানায় বললেন যে আপনাদের তো বিয়েই হয়নি, তখন আসলে আমি বুঝতে পারছিলাম না যে কোর্ট ম্যারেজ মানুষ যেভাবে বিয়েটা করে এটা কতখানি ভ্যালিড। আমি তো জানতাম না। যখন আমি জানতে পারলাম যে এটা আসলে ইনভ্যালিড, তখন তো আমার মনে হলো যে আমি প্রতারিত হয়েছি। এরকম আরেকটি গল্প রয়েছে কোহিনুর তিশার। তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 9ম শ্রেণীতে পড়ার সময় মেহেদি নামের এক ছেলের সাথে পরিচয় ঘটে তৃষার। সম্পর্ক গড়ায় প্রেমে, আসে নির্ভরতা। কলেজে পড়া অবস্থায় 17.5 বছর বয়সে প্রেমিক মেহেদির সঙ্গে গোপনে কোর্ট ম্যারেজ হয়। প্রেমের সম্পর্ক ধরে বিয়ের পর কি ঘটেছিল তুলে ধরেন তৃষা। আমাদের রিলেশনশিপটা ক্লাস 9 থেকে শুরু হয়। তো আমাদের পরিচয়টা ফেসবুকের মাধ্যমে। তো কথা হতে হতে এক পর্যায়ে আমরা অনেক ক্লোজ হয়ে যাই। তো একটা টাইমে দেখা যায় আমরা দেখা করার পরে আস্তে আস্তে আমাদের রেগুলার বেসিসে দেখা হওয়া শুরু হয়। একটা পর্যায়ে যে রিলেশনশিপে মোড় নেয়। তো আমাদের রিলেশনশিপটা থাকে 7 বছর। একটা টাইমে লাস্টে দেখা যায় যে আমাদের মধ্যে আসলে বন্ডিংটা ওভাবে থাকে না। আমাদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন ঝগড়াঝাটি অনেক কিছু হতে থাকে। একটা পর্যায়ে দেখা যায় যে আমাদের আসলে রিলেশনটা রান করছে না। তখন আমরা দুজনে ট্রাই করি অনেকবার ঠিক করার, বাট যত দিন যাচ্ছিল রিলেশনটা আরও খারাপ হচ্ছিল। এরপর একদিন আমাদের মধ্যে তুমুল ঝগড়া একটা সামান্য বিষয় নিয়ে। তো এটা থেকে আস্তে আস্তে কথা কাটাকাটি হতে হতে পরে আমাদের রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে যায়।
স্বামীর অত্যাচারে দিশেহারা মেয়েটি সম্পর্ক ছিন্ন করে চেষ্টা করে নিজের মতো গুছিয়ে নিতে। আর তৃষা জানতে পারেন তার বিয়েটি ছিল ভুয়া। চতুর স্বামী মেহেদী এক পর্যায়ে আবার সম্পর্ক গড়ে তোলেন, কিন্তু এরপরের গল্পটি শুধুই কান্না আর বিশ্বাস ভঙ্গের। এই 7 বছরে আমি তাকে অনেক গিফট করেছি, বা সে যে গিফটগুলো করেছে বা আমাদের বিভিন্ন চিঠি আদান প্রদান হতো, একজন আরেকজনকে এই মেমোরিটা আর কি রাখতে চাই না। তো আমার কাছে যে জিনিসগুলো ছিল আমি এটা নিয়ে তার বাসার নিচে যাই। তো যাওয়ার পরে কথা বলতে বলতে এক পর্যায়ে সে বলে যে ওখানে আমাদের ছোট্ট কথা কাটাকাটি শুরু হয়। তখন বলে আসলে মানুষজনের সামনে সিন ক্রিয়েট না করে বাসার ভিতরে আসার জন্য। তার বাসায় যাওয়ার এক পর্যায়ে আমাদের তখনও কথা কাটাকাটি হয়। বিভিন্ন কথা কাটাকাটির এক পর্যায়ে সে আমার গায়ে হাত তুলে, তো তখন আমাদের মধ্যে একটা হাতাহাতি হয়। এ পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু একটা টাইম সে আমাকে জোরপূর্বকভাবে শারীরিক সম্পর্ক করতে চায়। আমি তার সাথে আসলে পেরে উঠছিলাম না। একটা পর্যায়ে সে আমাকে জোরপূর্বকভাবে আমাকে রেপ করে। সে উঠে যখন ওয়াশরুমে যায়, তখন আমি উঠে তার ওয়াশরুমের সিটকানিটা দিয়ে আমি তার বাসা থেকে বের হয়ে যাই। তার বাসা থেকে বের হয়ে যাওয়ার সাথে সাথে আমি ওখান থেকে ওই জায়গা থেকে দূরে যেয়ে আমার কিছু ফ্রেন্ড ওদেরকে কল করি, ওদেরকে আমি সব কাহিনীটা বলি। কাহিনী বলার পরে ওরা কয়েকজন ছুটে আসে। তখনই আমরা দেরি না করে তখনই থানায় যাই। থানায় ধর্ষণ মামলা দিতে গেলে স্বামীর পরিবার বিয়ের কাগজপত্র নিয়ে হাজির হয়। মামলা নিতে গড়িমসি করে থানা পুলিশ। পরে এই কাগজে বিয়েকে ভুয়া বিয়ে হিসাবে চিহ্নিত করার পর মামলা নেয় পুলিশ। আমরা যে রেপের মামলাটা দিতে যাই, তারা রেপের মামলাটা নিতে চায় না। আসলে যেই ছেলেটার সাথে আমার সম্পর্ক ছিল, ও পুলিশকে জানায় যে আমাদের একটা বিয়ের ডকুমেন্টস দেয়। সেটা আমার যখন বয়স কম ছিল, তখন আমরা আমাদের যে রিলেশনশিপটার মধ্যে আমরা একটা কোর্ট ম্যারেজ করি। কিন্তু আমি রেপ ভিকটিম হয়েও রেপের যেই মামলাটা সেটা বা যেই আমার পানিশমেন্টটা তাকে দেওয়ার ছিল সেটা কিন্তু আমি পাই না। ফেক একটা ইলিগাল একটা ডকুমেন্টসের কারণে আমি আমার বিচারটা পাই না। এবার আরো গভীরে যেতে চাই, দেখতে চাই আইনের মধ্যে থাকা অজানা এই অপরাধের সূত্র কোথায়। ঢাকা মহানগর দায়রা আদালতের বারান্দায় আলাপে যোগ দেন তরুণ আইনজীবী বাপ্পি খান। তার মাধ্যমেই শুরু হয় মামলার কাগজ সংগ্রহের কাজ। কয়েকটি ধাপ ঘুরে হাতে আসে তৃষার ধর্ষণ মামলার নথি। সেই নথি থেকে কোর্ট ম্যারেজের নামে প্রতারণার জট খোলার চেষ্টা করে টিম। এখন রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীর কাছে জানতে চাওয়া এ ধরনের বিয়ের কোনো আইনি ভিত্তি আছে কিনা। এই যে হলফনামাটা অ্যাকচুয়ালি এটার কোনো বৈধতা নাই, এটা একটা ফ্রডগিরি করে এটা তো ম্যাজিস্ট্রেট সামনে করে না, একটা লোক মারফতে যায় করে নিয়ে আসে যে হ্যাঁ হলফনামা অনুযায়ী তোমার একটা বিয়ে হয়েছে। বিয়ে করতে গেলে কাজীর অবশ্যই টাচেস থাকতে হবে, কাজীর রেজিস্ট্রি থাকতে হবে, মুসলিম আইনে যা আছে ওইভাবে করে নিতে হয়। কিন্তু হলফনামার বিয়েটার কোনো ভিত্তি থাকে না। এটা এক সময় দেখা যায়, 1 বছর পরে দেখা যায় এটা মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। কোর্ট ম্যারেজের নামে এমন কাগজে ভুয়া বিয়ে কিভাবে সম্পন্ন হয় সেই গোমর ভাঙতে চায় টিম। এখন ঢাকার জজ আদালতের ডিসি কার্যালয় দিয়ে সামনে এগুলোই দেখা মেলে টাইপরাইটারদের। প্রথমেই কিনতে হয় 300 টাকার সরকারি স্ট্যাম্প। স্ট্যাম্প পেপার কিনে কোর্টের প্রিন্টিং প্রেসের দোকানে গিয়ে আগে থেকে তুলে রাখা ফরম্যাটে নতুন নাম পরিচয় তুলে প্রিন্ট করাতেই হাতে চলে আসে স্ট্যাম্প পেপারের লেখা কোর্ট ম্যারেজ। এবার স্ট্যাম্পে লাগাতে হবে সরকারি সিলমোহর। যা করার জন্য আমরাই যাই এসব কাজ যারা করেন তাদের একজনের কাছে। তিনি জানান ভেরিফিকেশনের মতো গুরুত্বপূর্ণ কাজটি করেন আইনজীবী। তার কাজ শুধু সরকারি সিলমোহরের স্বীকৃতি দেয়া। আইনজীবী এই ধরনের মক্কেলদেরকে রিসিভ করার পর তাদেরকে পরীক্ষা করে, বিশ্লেষণ করে। মূল বিবাহটা নিকা রেজিস্টার দ্বারাই হয়, আর এফিডেভিটটা তার ওকালতির অংশ হিসাবে দুটো কাজই সে করে, এবং এ বাবদে সে পর্যাপ্ত খরচটাও সে নেয়।
এমন সব নাম সর্বস্ব আইনে মোড়ানো অবৈধ বিয়ে কারা করিয়ে দেন, তাদের স্বার্থ কি? এফিডেভিট করা এবং কাবিন না করা, এটার ক্ষেত্রে আমার মনে হয় না তেমন কোনো চক্র আছে। এটা ইন্ডিভিজুয়াল অফেন্স। কেউ যদি এই প্রতারণাটা করে থাকে, সে কোনো ব্যক্তি তার নিজের স্বার্থে সে করেছে। হ্যাঁ, তো এছাড়া তার তো আর কোনোভাবে কোনো লাভবান হওয়ার কোনো সুযোগ নাই। একমাত্রই যে একটি মেয়ের সাথে সে সংসার করবে, কিন্তু তাকে সে দেখবে না। সে যদি তার হ্যাবিচুয়াল হয় এবং যে একজনের সাথে 1 বছর থাকলো, তো একজনের সাথে আবার বাদ দিয়ে 2 বছর থাকলো, এরকম হ্যাবিচুয়াল অফেন্স যদি কেউ করতে চায়, সেক্ষেত্রে এই প্রতারণার সুযোগ থেকে যায়। এবং এগুলো যে একেবারেই হয় না তা না, আমরা 2-1 একটা কেস আমরা দেখেছি। বেশিরভাগই দেখা যায় ধর্ষণের মামলা করেন বা নারী নির্যাতন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আসেন। তো আমরা তখন তাদের কাছে জিজ্ঞাসা করি যে আপনাদের বিবাহের কোনো প্রমাণস্বরূপ কোনো ডকুমেন্টস আছে কি না। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি ওনারা একটা হলফনামা 300 টাকার একটা স্টাম্পে একটা নোটারি করা হলফনামা আমাদেরকে দেখান এবং বলেন যে এটাই আমাদের বিবাহের চূড়ান্ত প্রমাণ। তো যখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করি যে আপনাদের কাছে কি কোনো কাবিননামা আছে কিনা, তখন তারা বলে না, আমাদের কাছে কোনো কাবিননামা নেই, আমার কাছে শুধু এই স্টাম্পটাই আছে। এখন এটা শুধু 1-2 জনের ক্ষেত্রে না, এটা বাংলাদেশে প্রচুর পরিমাণে বর্তমানে দেখা যাচ্ছে। এবার প্রতারণার কাগজে বিয়ে সিন্ডিকেট খুঁজে বের করার চেষ্টা। বিয়ে দেওয়ার জন্য 2 জন ছেলে মেয়েকে নিয়ে আদালত চত্বরে আমাদের অবস্থান। যেতে চাই যেখানে কাগজে বিয়ের নামে কোর্ট ম্যারেজ করানো হয়, হাজির করা হয় সাক্ষীও। ভুয়া বিয়ে চক্রের লোক খুঁজে বের করার পালা। কিছুক্ষণের মধ্যেই আদালতের 2 জন সহকারী কোর্ট ম্যারেজ করাতে রাজি হয়। বরকনে বানিয়ে আইনজীবী ভবনের নিচতলার একজন আইনজীবীর চেম্বারে নিয়ে আসা হয় তাদের। এরপর চলতে থাকে দেন দরবার। আপনি বিদেশে যাওয়ার সময় জিনিসটা লাগবে, মনে করেন একটা দেশে গেলেন, একটা জব হইলো, আপনার কাবিনের কপিটা দিতে হইবে। এখানে ভুল কারেকশন থাকলে আবার কারেকশন করা, আইনগত জানি কোনো ঝামেলা পরে না থাকে। এটা আপনি, আমি তো বললাম যে 5 লাখ টাকা দেনমোহর কামিননামায় দিতে জোর করা হয়। দেন দরবার করে যা 1 লাখ টাকায় রাজি করানো হয়। সেখানে একটি পাতানো কোর্ট ম্যারেজ করানো হয়। বিয়ের আয়োজনের ফাঁকে আলাপে একজন স্বীকার করেন এমন অনেক বিবাহ আগেও তারা দিয়েছেন। আপনারা সব ডকুমেন্টস বুঝ যাবেন নিয়ে যাবেন। না না, কাজে রেজিস্ট্রিতে সই লাগবে না, কাজী এখানে আপনাদের এমন পরিস্থিতির মধ্যে টিম এখন ঢুকে পড়লে অপ্রস্তুত হয়ে পড়ে বিয়ে পড়ানো চক্রটি। এক পর্যায়ে তারা স্বীকার করে এসব ভুয়া বিয়ে সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। এসব অপরাধের সঙ্গেও তারা জড়িত না, তারা না জেনে বুঝেই এরকম অনেক বিয়ে করিয়েছে। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা? কি অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছেন? কি অবস্থা? বসেন না, কি চলতেছে এগুলো এখানে? এখানে কি চলতেছে ভাই? কোনটা? এই যে এখানে কি করতেছে? কিছু করতেছি না, কি করতেছে মানে বসে আড্ডা দিচ্ছিলেন? না, আমাদের চেম্বার এটা। চেম্বার মানে চেম্বারে কি করতেছিলেন? মানে আমরা হলফনামা রেডি করতেছি। কিসের হলফনামা? দেখি তুমি একটু দেখতে পারবো? হ্যাঁ, দেখতে পারবো। খান্তি করি নাই। আর হ্যাঁ, আমাদের বলছে যে একটা কোর্ট ম্যারেজ করে দিতে পারেন কিনা। আমরা বলছি যে হ্যাঁ, এখানে আপনারা কি কোর্ট ম্যারেজ করতে পারেন, মানে করেন? কোর্টের এই যে কোর্ট একটা এফিডেভিট তৈরি করে দেয়, তারা কাজী দ্বারা বিয়ে করতে পারবে। হ্যাঁ, কাজী দ্বারা বিয়ে করবো না, খালি কোর্ট ম্যারেজ করবে। আপনাদের কত টাকা হয়েছে এখানে, মানে বিয়ে করবেন কত টাকা? 6,000 টাকা। 6,000 টাকা। দেনমোহর কত? দেনমোহর ধার্য করা হয়েছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা দেনমোহর ধার্য করা হয়েছে। আপনারা 6,000 টাকা বিয়ে? না না, এই 5,000 টাকা দিব। 5,000 টাকা এই টাকাটা আপনারা নেবেন না? তাহলে কাজী কুজি সব মিলা এরা বলছে। কাজী কত নেবে? কাজীর এখানে ফিস আছে, যা তাই দেব। আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। আপনি অ্যাফিডেভিট করবেন, এখানে অ্যাফিডেভিট করে, অ্যাফিডেভিট কি আইনগত বৈধ? মানে এই যে কাজটা করতেছেন এটা কি বৈধ? এটা কোর্ট ম্যারেজ সবাই করে, এটা তো এখানের জন্য বৈধ। সাক্ষীর বিষয়টা সাক্ষী তো ছিল না। কোর্ট ম্যারেজে যে ওই যে সাক্ষী নেয় না, ওই ভাই বলছে যে সাক্ষী দিবে। সাক্ষী একজন সাক্ষী দেখে হ্যাঁ, একজন দিয়ে কাজী সাহেবরা কইরা দেয়। আমরা আসলে করি না 5-7টা করতে পারি বা 10টা করতে পারি, এরকম হতে পারে। ওনারা বলছে হাইজা, এই জন্য বলছি। আমি তো আপনাকে উপকার করার জন্য কইছি ভাই, এই করেন তো লাভ। স্ট্যাম্পের দাম কত? ওই যে স্ট্যাম্প কত? এটা ভিডিও করেন তো। স্ট্যাম্পের দাম কত টাকা দিয়ে কি করছেন না করছেন? এই স্ট্যাম্প 330 টাকা নিচ্ছে। এই যে বাকি টাকা 350 টাকা ধরেন আপনি।
ভালোবাসার ছকে আটকা পড়ে বিপদে পড়ার আগে বুঝতেই পারেন না কোর্ট ম্যারেজ বলে কিছুই নেই। এসব বিয়ে বন্ধে পদক্ষেপ নেয়ার আহ্বান আইনজীবীর। বাংলাদেশে যে আইন আছে বিবাহ রেজিস্ট্রেশন অ্যাক্ট, এখানে বিবাহের পূর্বে তার রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন না করলে ওই আইনে অপরাধ বলা আছে এবং সে অপরাধের জন্য দণ্ডনীয় অপরাধ। সুতরাং এফিডেভিটের মাধ্যমে যদি কেউ বিয়ে করেছে বলে মনে করেন তাহলে এইটা বেআইনি হবে। তাদেরকে সকলকেই আইনগতভাবে কাজীর এখানে রেজিস্ট্রি করে ভলিউমে নাম তুলে বয়স টয়স সব যাচাই করে বিয়ের অর্ডার দিতে হবে। এরকম কোনো পুলিশ অফিসার কিংবা কোনো ল এনফোর্সমেন্ট এজেন্সি যদি বলে থাকে তাহলে তারা না জানার কারণে বলছেন। তারা বিয়ে বিবেচনা করবেন হলো যদি সেটা রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে হয়ে থাকে তবেই বিয়ে বিবেচনা করবেন। আর যদি পার্টিদও এগ্রি করে যে আমরা বিয়ে করেছি তবেই এগ্রি করবেন। এফিডেভিটের মাধ্যমে কোনো বিয়েকে অ্যাকসেপ্ট করবেন না। প্রতারণার বিয়ে করে বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা দেয়াকে এক ধরনের বাণিজ্য বলে অভিহিত করছেন এই আইনজীবী। একজন নারী আইন অনুযায়ী তার স্বামীর থেকে দেনমোহর পাবেন, অথচ আমরা দেখছি এই দেনমোহর নিয়েও কিন্তু এখন বিজনেসে পরিণত হয়েছে। নিজেকে কুমারী দাবি করে একের পর এক বিয়ে করেন, বিয়ে করে লক্ষ লক্ষ টাকা 10 লাখ 20 লাখ 30 লাখ 40 লাখ এমনকি কোটি টাকারও দেনমোহর করেন, করে কিছুদিন পরে ডিভোর্স দিয়ে সেই টাকাটা নেন, অথবা হাজবেন্ডকে নারী নির্যাতন অথবা যৌতুকের মামলায় ফেলে সেই টাকাটা আদায় করার পরে আরেক জায়গায় কুমারী সেজে বিয়ে করেন। অনেক সময় এর পিছনে অনেক চক্র কাজ করে। তো আমরা এরকমও দেখেছি যে বিয়ে করে কোটিপতি হয়ে গেছে। এবার তুলে ধরতে চাই বিয়ে নিয়ে অন্যরকম একটি জটিল ঘটনা। ধর্ম নিয়ে টানাটানির কারণে মৃত্যুর প্রায় 1 যুগ ধরে লাশ পড়ে আছে ঢাকা মেডিকেলের মর্গে। খোকন নন্দী বা খোকন চৌধুরী নামে এক ব্যক্তি মারা যান 2014 সালের 26 জুন। মৃত্যুর পর প্রথমে মরদেহ রাখা হয় বারডেমের হিমঘরে। 5 মাস পর মরদেহ রাখা হয় ঢাকা মেডিকেলের মর্গে। খোকনের একজন স্ত্রী হাবিবা আক্তার, যিনি খোকনের দ্বিতীয় স্ত্রী, তিনি দাবি করেছেন খোকন মুসলিম ধর্ম গ্রহণ করে তাকে বিয়ে করেছেন। আরেকজন স্ত্রীর নাম মীরা নন্দী, তিনি প্রথম স্ত্রী। ধর্ম গোপন করে দ্বিতীয় বিয়ে করায় জটিলতায় পড়ে 2 পরিবার। মরদেহ কার হবে তা নিয়ে মামলা গড়ায় হাইকোর্টে। মামলাটি নিষ্পত্তির অপেক্ষায়। প্রেম থেকে ভালোবাসার বিশ্বাস ও আস্থা থেকে রূপ নেয় পরিণয়ে। বিয়ের নামে প্রতারণায় সংসার করার অমোঘ মোহ ভঙ্গ হয়ে তছনছ হচ্ছে জীবন। শহর কিংবা গ্রামে প্রতারণার বিয়ে, কাবিন বাণিজ্য, বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা বাড়ছে জ্যামিতিক হারে। নাগরিক দুর্ভোগ, অনিয়ম, স্বেচ্ছাচারিতা কিংবা দুর্নীতির কেঁচো খুঁড়তে আপনাদের পাশে আছে টিম এখন।